নমস্কার, আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি শর্মিষ্ঠা মজুমদার ম্যাডাম। উনি একজন শিক্ষিকা। তো ওনার সাথে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে বলবো চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামের সাথে আমরা পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। তো আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কেননা এটা এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে পজিটিভ ইতিবাচক কথাগুলি আমরা বেশি আলোচনা করি এবং সেখানে দেখা যায় যে এখনকার সময়কালে ইতিবাচক বার্তাগুলি দেওয়া সবার কাছে পৌঁছানো বিশেষ দরকার। নেতিবাচক বার্তা, নেতিবাচক ইঙ্গিত এইসব জিনিসগুলি কাটিয়ে সমাজের মধ্যে পজিটিভ বার্তাগুলি এনে দেওয়া বা পজিটিভ বার্তার আলোচনা করা, ওই সমস্ত জিনিসটার জন্য এই প্ল্যাটফর্মটা খুব দারুণ একটা প্ল্যাটফর্ম, যেখানে সবাই পজিটিভ কথাবার্তাই বলেন। আমি এই প্ল্যাটফর্মের এই পজিটিভ বার্তার অনেকগুলা প্রোগ্রাম আমি আপনাদের দেখি, সেখানে দেখা যায় যে সবাই যারাই আসেন তারা পজিটিভ কিছু বলে যান, যেটা আমাদের সমাজের পক্ষে ভীষণভাবে ভালো এবং সবার জন্য খুব উপকারী। তাই পজিটিভ বার্তায় এসে আমার ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে অনেক অনেক। তো এরপরে জানতে চাইবো যে আপনি তো শিক্ষকতা জীবনে আছেন এবং কোন স্কুলে শিক্ষকতা করেন বা কোথায় অবস্থিত, একটু যদি ডিটেলসে আমাদেরকে জানান। হ্যাঁ, আমি সিপাহীজলা ডিস্ট্রিক্টের পিএমসি বাইদ্যদিঘি হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি। তো আমার প্রথম জয়েনিং ওইখানেই। তো এখন প্রায় 9 বছর হয়ে যাচ্ছে আমি ওখানেই এখন কর্মরতা। বাহ, খুব ভালো লাগলো। তো ম্যাডাম এই শিক্ষকতা লাইনে আসা কিভাবে হলো? অন্য লাইনে তো ছিল, শিক্ষকতা লাইনেই বা কেন? হ্যাঁ, স্বপ্ন ছিল? হ্যাঁ, অন্য লাইন ছিল, তা ঠিক আছে। আসলে ছোটোবেলা থেকেই আমি আমার পরিবারে বাবা জ্যাঠাদেরকে দেখে এসেছি, সবাই শিক্ষকতার সঙ্গে জড়িত। কেউ শিক্ষক ছিলেন, কেউ প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন। তো ওই সমস্ত জিনিসগুলি দেখে আমার মনে একটা আগ্রহ জাগতো যে বাবা জ্যাঠারা সবসময় শিক্ষকতা কাজের সঙ্গে জড়িত। আর বাবা সবসময় বলতেন যে আমি কয়েকটা চাকরি, সেই সময়ের কথা, হ্যাঁ, যখন চাকরিতে বাবা বলতেন যে না আমি কয়েকটা চাকরি করিনি, হ্যাঁ, কেননা আমি শিক্ষকতা করব বলে। কেননা সেই সময়ে শিক্ষকতা করাটা ভীষণ একটা সম্মানের একটা চাকরি ছিল, সম্মানের জায়গা ছিল। বাবা সবসময় বলতেন যে এটাতে ভীষণ সম্মান পাওয়া যায়। তাই বাবা অন্য চাকরির দিকে ঝুঁকেননি, শিক্ষকতাটাকেই বেছে নিয়েছেন। ওইভাবেই আমি বাবাকে দেখে, বাবার কথা, এসব ক্ষেত্রেই আমি আসার জন্য আমার ভীষণ ইচ্ছে ছিল এবং এখন এইভাবেই এই শিক্ষকতা পেশার সঙ্গেই আমি নিজেকে জড়িয়ে নিয়েছি। ঠিক একদমই তাই। আমাদের সকলেরই স্বপ্ন থাকে যে বাবার দেখানো পথে বা মায়ের দেখানো পথে আমরা চলতে বেশি পছন্দ করি। তো সেই স্বপ্নগুলো আমাদেরও তখন জাগ্রত হয়, আমাদের নিজের স্বপ্ন বলে মনে হয়। মা বাবার স্বপ্নগুলো নিজের স্বপ্ন বলে মনে হয় এবং সেটা যদি কখনো পূর্ণ করতে পারি তখন সত্যি নিজের কাছে ভালো লাগে। সত্যি তাই। তো এরপরে জানতে চাইবো ম্যাডাম, শিক্ষকতা করার পেছনে আপনার মূল কারণ কি ছিল? কোনো মোটিভেট হয়েছেন কিভাবে বা অনুপ্রেরণা বলবো? হ্যাঁ, আসলে বাবাকে দেখি ছোটোবেলা থেকে এগুলি অনুপ্রাণিত হয়েছি। বাবা যখন কী করতেন, আমি যখন ক্লাস 6-7-এ পড়তাম, আমার যতটা মনে পড়ে, তখন বাবা কী করতেন, পরীক্ষার খাতাগুলি চেক করার জন্য বাড়িতে নিয়ে আসতেন। তখন আমাকে বলতো যে তুমি একটা কাজ করো, এখান থেকে 2-3টে খাতা, ক্লাস 6-7 এরকম খাতাগুলি তুমি পেন্সিল দিয়ে চেক করে দাও। হ্যাঁ, বাবার ইচ্ছা ছিল আমাকে দেখা বা আমি কীরকমভাবে এক্সপিরিয়েন্স গেইন করি, এগুলি করতে পারি কি না, বা খাতা দেখতে কীরকমভাবে কৌশল অবলম্বন করতে হয়, বাবার প্রতিটা কাজের মধ্যেই আমাকে শেখানোর একটা টেন্ডেন্সি ছিল। তো পেন্সিল দিয়ে দিত আমাকে, তো বলতো তুমি 3-4টে খাতা এখানে চেক করো। তো আমি পেন্সিল দিয়ে খাতাগুলি চেক করতাম, পরে যদি কোনো ভুলভাল কিছু থাকতো তখন বাবা সেগুলিকে মুছে তখন সেগুলোকে ঠিক করতেন। তো এটা করার পেছনে বাবা যেহেতু শিক্ষক ছিলেন, তো শিক্ষকতার মাধ্যমে উনি আমাকে নিজের ছাত্রীই মনে করতেন। বাবার ছাত্রী হিসাবেই আমার সঙ্গে এরকম ট্রিট করতেন যে আমি আমার মেয়েকে, আমার ছেলে মেয়েদেরকে আমিও এরকম শিক্ষা দিয়ে থেকে, শেখানো শিক্ষা, যদি ভুল হয় যাতে সে ভুল থেকে শিখতে পারে। ঠিক ভুল জিনিসটা থেকে শিখতে দেওয়া, শেখার মেন্টালিটি তৈরি করাই একজন আদর্শ শিক্ষকের
একটা মানে প্রয়োজনীয় জিনিস, গুরুত্বপূর্ণ গুণ যেটা, তো সেটা বাবা আমাকে করতে দিতেন এবং দেখতেন ভবিষ্যতে হয়তো যদি আমি কোনো শিক্ষকতার পেশায় আমি নিযুক্ত থাকি তাহলে কীভাবে বাবার কৌশলগুলি অবলম্বন করে আমি নেক্সট এগিয়ে যেতে পারবো। তবে সেই ব্যাপারগুলিকেই পুঁজি করে আমি এখন আমার শিক্ষকতার কাজে এগিয়ে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে এখন আমার বিয়ের পর আমার বর আমাকে অনেকভাবে সহায়তা করছে শিক্ষকতা হিসাবে পেশাটাকে বেছে নেওয়ার জন্য, বা বিভিন্ন দিক থেকে ওর ভীষণ সহযোগিতা আমি পাই। বাহ, সত্যি খুব ভালো লাগলো। অনুপ্রেরণা বাবার কাছ থেকে পেরে নেব, পরবর্তী বিবাহের পরে যে স্বামীর সাপোর্ট পাওয়া, এটাও কিন্তু আমাদের মেয়েদের কাছে বিশাল একটা বড় জায়গা বা পাওয়া বলতে পারি, যে না স্বামীর সাপোর্ট আপনি পাচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন আপনার এই শিক্ষকতা লাইফ নিয়ে। তো ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপর জানতে চাইবো যে একজন শিক্ষক হিসাবে আপনি শ্রেণীকক্ষে শৃঙ্খলা কিভাবে বজায় রাখেন? হ্যাঁ, শ্রেণী শৃঙ্খলার ব্যাপারটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। শ্রেণীকে যদি আপনি পাঠের উপযোগী করে না তুলতে পারেন তাহলে সেখানে পাঠ প্রদান করাটা একজন শিক্ষকের ভীষণ কষ্টকর হয়ে যায়। আমি আগে ভেবে যাব, ক্লাসে যাওয়ার আগে আমি যদি ভেবে যাই যে আমার ক্লাসটা এরকম সুসজ্জিত থাকবে, কেউ হইচই করবে না, আমার পাঠ মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু গিয়ে দেখলাম যে সেটা সম্পূর্ণ অপোজিট। ছেলে মেয়েদের যেরকম বৈশিষ্ট্য থাকে, তারা কথা বলবে, কেউ চুপ থাকবে, দৌড়াদৌড়ি করবে, এটা তাদের বৈশিষ্ট্য। তাহলে ওই বৈশিষ্ট্যগুলিকে যাতে একটা নিয়ম কানুনের মধ্যে আমি ফেলতে পারি, একটা নিয়মানুবর্তিতার শিক্ষা আমার তাদেরকে দিতে হবে। শ্রেণীটার মধ্যে নিয়ম কানুন ঠিকভাবে তৈরি করা, পাঠের উপযোগী পরিবেশ সৃষ্টি করা, এইভাবে শ্রেণী শৃঙ্খলা বজায় রাখে যাক। তা না হলে আমি সেভাবে ক্লাসের মধ্যে আমার নিজের পাঠটার প্রতি ছেলে মেয়েদেরকে আমি মনোযোগী করতে পারবো না, তাদের আকর্ষিত করতে পারবো না। আমি বা আমার পাঠটাকে কীভাবে তাদের কাছে অ্যাট্রাকটিভ করব, সেটা সম্পূর্ণটা নির্ভর করে শিক্ষকের উপর। আমি তাদেরকে সেরকমভাবে আমার নিয়ন্ত্রণে এনে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করার পরই আমি একটা পাঠ শুরু করতে পারবো। সেই জন্য বিভিন্ন ধরনের আকর্ষক টিচিং এইডস আমরা ব্যবহার করতে পারবো তাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য। এইভাবে সাধারণত শ্রেণী শৃঙ্খলা বজায় রাখা সম্ভব আমার মতে। ঠিক, একদমই তাই, এটা একদমই ঠিক কথা। তো ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপর জানতে চাইব যে যেসব ছাত্ররা ক্লাসে কম কথা বলে তাদের জন্য কি উপায় অবলম্বন করবেন আপনি? হ্যাঁ, যেসব ছাত্ররা ক্লাসে কম কথা বলে এরকম স্টুডেন্ট ক্লাসে থাকে, ক্লাসে পাওয়া যায়। দেখা যায় যে তাদেরকে এরকম যদি কিছু স্টুডেন্ট আমরা ক্লাসে পাই তখন তাদের আমরা কি করব, যে তাদের দলবদ্ধভাবে কাজ করার একটা অভ্যাস তাদের মধ্যে জাগাতে হবে, বা তাদেরকে কাজ করার পর কাজের মনিটরিং তাদেরকে করতে দেওয়া হবে, কাজ শেষ করার পর একটা রিভিউ চাইব। এরকম হলে কি হয়, তাদের ভিতর যে একটা জড়তা থাকে, সবার সামনে নিজেকে প্রকাশ করার যে একটা জড়তা তাদের মধ্যে জায়গা করে বসে, সেটাকে অনেকটা কাটিয়ে তোলা যায়। আমি একটা উদাহরণ হিসেবে বলছি, আমার ক্লাসেরই ক্লাস 9-এ পড়ে দুটো মেয়ের কথাই বলছি। তারা সাধারণত ক্লাসে কথা বলে না, এমন না যে ক্লাসের পড়া তারা বুঝতে পারছে না বা কোনো কিছু জিজ্ঞাসা করলে তারা সেইভাবে উত্তর দিচ্ছে না, মানে এক কথায় তারা মানে বলতে চায় না কিছু। তাদের মনোযোগ ঠিকভাবে ক্লাসে আছে কি না ক্লাস থেকে বাইরে চলে গেছে, কিন্তু ক্লাসের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিরও তারা সৃষ্টি করে না, কথা বলে টিচারকে বা অন্য তার সহপাঠীদেরকেও কোনো যন্ত্রণা করছে না। সেদিক থেকে এই দুটো মেয়েকে আমি ভালোভাবে লক্ষ্য করছি। তখন আমি তাদেরকে এইভাবে দলবদ্ধ কাজ বা কিছু বলা, তাদের গ্রুপের মধ্যে কিছু বলা, কিছু দায়িত্ব, এই সমস্ত ব্যাপারগুলি তাদেরকে দিয়ে দিয়েছি। আমি দেখি কিছুটা ঠিক করতে পারি কিনা তাদেরকে। তখন কিছুদিন পর আমাদের স্কুলে একটা সায়েন্স এক্সিবিশন গেল, সেখানে আমি কি করলাম, ওই দুটো মেয়েকে দিয়ে একটা সায়েন্স মডেল আমি তৈরি করালাম। আমি দেখতে চাইতাম যে তারা কি বলে, হ্যাঁ, কীভাবে তৈরি করে, তারা বাইরে থেকে যে জাজেসরা আসবে বা স্কুলের যে স্টুডেন্টসরা তাদেরকে কোশ্চেন করবে, তারা কীরকমভাবে তারা এটার রিপ্লাই দেয়। আমি এটা দেখতে চাইতাম যে এতদিন যেন আমি মেয়ে দুটার উপর এরকমভাবে আমি কাজ করেছি, কতটা আমি রেজাল্ট পেয়েছি, কতটা তাদের ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা দেখার জন্য আমি কি করেছি, সায়েন্স মডেলে তাদেরকে নিযুক্ত করেছিলাম। তখন তো সায়েন্স এক্সিবিশনের দিন কি হলো, যখন জাজেসরা এসছেন, তারা তো তাদের মডেল সুন্দর করে রেডি করে জাজেসদের সামনে উপস্থাপন করেছেন। তো জাজেসরা যখন কোশ্চেন করছেন, দেখা গেল যে
এত সুন্দর করে তারা কোশ্চেনের উত্তরগুলি দিয়েছে। যখনই যা কিছু বলছে, একজন উত্তর দিচ্ছে, একজন শেষ হয়ে গেলে আরেকজন উত্তর দিচ্ছে, মানে তাদের মধ্যে যেন একটা কম্পিটিশন লেগে গেছে। হ্যাঁ, যে কে বলবে এর উত্তর কত ভালো করে বলবে। আমি যেন আমার জিনিসটা তৈরি করেছি, আমি যেন আমার মডেলটার পেছনে এফোর্ট দিয়েছি, এখন তো আমাকে কিছু বলতে হবে, আমার কাজগুলির কথা বলতে হবে, জানতে চাইছেন ওনারা, বলতে হবে। তো তারপর দেখলাম ওরা দুইজন এত সুন্দর করে সমস্ত কোশ্চেনের উত্তর দিয়েছে, মানে আমার ভীষণই ভালো লাগলো। এবং এই মডেলটা ফার্স্ট হয়েছে যুগ্মভাবে, এবং আমি তাদেরকে অনেকটাই আমি সাহসে জুগিয়েছি যে দেখেছো, তোমরা তো ক্লাসে কথা বলতে না, তোমাদেরকে যদি এরকমভাবে তৈরি না করা হতো তাহলে তোমাদের মধ্যে ওই জড়তাটা থাকতো, তোমাদের সবার সামনে কথা বলার অভ্যাসটা তোমাদের তৈরি হতো না। তাই স্টুডেন্টদেরকে, যারা কম কথা বলে তাদের ক্ষেত্রে আমার মনে হয় এরকম কিছু কৌশল যদি আমরা অবলম্বন করি ক্লাসের বাইরে, তাহলে আমার মনে হয় ছেলে মেয়েদের জন্য অনেক ভালো হয়। ঠিক, একদমই ঠিক। ধন্যবাদ ম্যাডাম, এত সুন্দর কৌশল অবলম্বন করে আপনি যে এইভাবে ক্লাসের ছাত্রছাত্রীদেরকে গড়ে তুলছেন, সত্যি মানে অভাবনীয়। খুব সুন্দর একটা পদ্ধতি আপনার এই পদ্ধতিটা, খুব ভালো লাগলো। এইভাবেই হয়তো সমাজে বা স্কুলের ছাত্রছাত্রী যারা পিছিয়ে পড়া আছে তারা এগিয়ে আসতে পারবে। হ্যাঁ, একদম ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এরপরে জানতে চাইবো, যেসব ছাত্ররা ক্লাসে বেশি কথা বলে বা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করে, তাদের জন্য আপনি কি পদ্ধতি অবলম্বন করবেন বা করতে চাইবেন? আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করার কিছু স্টুডেন্ট থাকে ক্লাসে। আমি বললাম না প্রথম যে আমি একটা স্মুথ ক্লাসরুম পাবো, এটা আগে থেকে এক্সপেক্ট করে যাওয়া এটা ঠিক না। ক্লাসরুম এক এক রকম, এক এক টাইমে এক এক রকম হয়। ছেলে মেয়েদের মেন্টালিটি প্রথম সময় যেরকম থাকে, পরবর্তী সময় দেখা যায় যে আরও একটু অন্যরকম হয়ে যায় পরবর্তী ক্লাসগুলোতে। সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা সময় তারা একটা ক্লাসে কাটা, তারপর আরেকটা ক্লাস, এইভাবে তাদের মধ্যে অনেক সময় একটু শৃঙ্খলাপরায়ণ বোধটা একটু এদিক ওদিক হয়ে যায়। তখন কি হয়, যে সমস্ত ছেলেমেয়েরা ক্লাসের মধ্যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে, দেখা যায় যে তারা পাঠে অমনোযোগী হচ্ছে, তারা শুনতে চাইছে না কিছু। তো তাদের বিশৃঙ্খলার জন্য অন্য যারা শুনতে চাইছে সহপাঠীরা, তাদের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তখন খুব সমস্যার মধ্যে পড়তে হয়। তাহলে এই সমস্ত ব্যাপারগুলি থেকে তাদেরকে সরিয়ে এনে পাঠে মনোযোগ করার ক্ষেত্রে তাদেরকে কি করা হয়, তাদেরকেও কিছু দলগত কাজ আমি দিয়ে থাকি। আর সেরকমভাবে ওদেরকে এক দুজনকে ডেকে বলি যে তোমরা যারা কথা বলছে, যদি অন্যরা কথা বলে, তাদের গ্রুপ থেকেই যারা কথা বলছে, তাহলে তুমি একটা কাজ করো, তাদের নামগুলা কাগজে লেখো, তারপর আমার কাছে জমা দেবে। তারপর এখান থেকে দেখা গেল যে সে নিজে কথা বলা থেকে নিজেকে বিরত রাখছে, যেহেতু অন্যদেরকেও ওর একটা নজর দিতে, হ্যাঁ হচ্ছে, ওর উপরে একটা দায়িত্ব দিয়েছে। তো সেদিক থেকে অনেকটা ফলপ্রসূ হওয়া যায়। বিশৃঙ্খলা ক্লাসের মধ্যে স্টুডেন্টরা সৃষ্টি করবেই, কিন্তু একজন টিচারের দায়িত্ব থাকবে ওই পরিস্থিতিগুলিকে সামাল দেওয়া। তো তাকে পাঠে মনোযোগী করতে হবে। ছেলেমেয়েরা সবাই একরকমভাবে পাঠে মনোযোগী হয় না। যে সমস্ত ছেলেমেয়েরা পাঠে মনোযোগী থাকে, পড়াশোনা ভালো করে, তারা আরও ভালো কিছু শেখার চেষ্টা করে। কিন্তু যারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে পাঠে মনোযোগ দিতে চায় না, তখন তাদের ক্ষেত্রে মনোযোগ আকর্ষণ করার জন্য আমি বিভিন্ন ধরনের টিচিং এইড আমি ব্যবহার করতে পারি। আর টিচিংটাকে, পড়াটাকে, তাদের ক্লাসটাকে মজার করার ছলে বিভিন্ন ধরনের গল্প, স্টোরি আমি তাদের সঙ্গে আলোচনা করতে পারি, যাতে তারা এটার প্রতি অ্যাট্রাক্টেড হয়। তাহলে এইভাবে কিছু জিনিস অবলম্বন করে আমি তাদের এই বিশৃঙ্খল অবস্থা থেকে দূরে সরিয়ে এনে সঠিকভাবে একটা ক্লাস পরিচালনা করতে পারি। ঠিক, বা একটা সঠিক পরিবেশে বা একটা সঠিক দিশার মধ্যে তাদেরকে নিয়ে যেতে পারি। হ্যাঁ, কেননা ক্লাসরুম পরিবেশটা যদি মনোরম হয়, প্রত্যেকটা ছেলে মেয়ে আনন্দ উপভোগ করে, পড়াটাকে এনজয় করে। হ্যাঁ, পড়াশোনা যেন আমার ভীষণ কঠিন, পড়াশোনা যেন ভীষণ চাপের, ওই চাপ জিনিসটা সরে যায় যখন আমার পরিবেশটা, আমার ক্লাসরুম সিচুয়েশনটা যখন একটা মনোরম থাকে। ঠিক, এবং পড়ার উপযোগী একটা পরিবেশও সৃষ্টি হয়ে যায়, তখন সৃষ্টি হয়ে যায়। ঠিক, ধন্যবাদ ম্যাডাম আর আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে যেসব ছাত্ররা অনেক প্রশ্ন করে ক্লাসের মানে মধ্যে ধরো ক্লাসের মধ্যে অহেতুক প্রশ্ন করে, তাদের প্রতি আপনি কি বলবেন, তাদের সঙ্গে কি বলবেন, যে কিভাবে তাদেরকে সুশৃঙ্খলা বজায় রাখবে ক্লাসের মধ্যে, তাদেরকে কি বলবেন, উপদেশ দেবেন? আসলে বেশি প্রশ্ন করা যেটা ছেলে মেয়েদের বৈশিষ্ট্যই হচ্ছে, স্বভাবই হচ্ছে তাদের কৌতূহল, তাদের কোনো কিছু জানা, নতুন কিছু জানার জন্যই তাদের বিভিন্ন রকম প্রশ্ন করা।
হ্যাঁ, কোনো একটা চ্যাপ্টারের উপরে দেখা গেল যে চ্যাপ্টার সংক্রান্ত কিছু বেশি প্রশ্ন জিজ্ঞেস বা করা, অহেতুক অনেক সময় প্রশ্ন অনেক করে। সময় অহেতুক প্রশ্নগুলি করে, অপ্রাসঙ্গিক যে সমস্ত অপ্রাসঙ্গিক প্রশ্নগুলি প্রশ্ন। থাকে সেই ব্যাপারেও তাদেরকে বুঝিয়ে দেওয়া, যে এগুলি পরে আলোচনা করা হবে। এখন পাঠ সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করি, আমি আলোচনা করব, ছেলে মেয়েদের কৌতূহল থাকে জানার, তারা একটা কেন তারা 10টা প্রশ্ন করবে, কিন্তু টিচারদের ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে। আমার ছেলে মেয়েরা জানতে চায়, এরকম আমি যখন তাদের বয়সী ছিলাম তখন আমার মধ্যেও এরকম অনেক জানার কৌতূহল আগ্রহ ছিল। তখন কোনো টিচার যদি বুঝিয়ে দিতেন তাহলে ভালো লাগতো, আমার পরিষ্কার হয়ে যেত কনসেপ্টটা। সেরকমভাবে তারাও চায় যেন আমার বিভিন্ন রকম প্রশ্নগুলি, পার্ট রিলেটেড কোশ্চেনগুলি, আমার কোশ্চেনের উত্তরগুলি ম্যাডাম যেন সলভ করে দেয়, ম্যাডামের কাছ থেকে যেন আমি জানতে পারি। তাহলে টিচারকে সেদিক থেকে অনেক ধৈর্যশীল হতে হবে, অনেকটা সহনশীল হতে হবে এবং যত্ন সহকারে তাদের সেই প্রশ্নগুলির উত্তর টিচারকে দিতে হবে। সাধারণত তারা যদি যত্ন সহকারে উত্তরগুলি না দেয় তাহলে তার জানার আগ্রহটা থেকে যায় এবং কমে যাবে, তখন আর জিজ্ঞেস করবে না, জিজ্ঞাসা করবে না। তারপর দেখা যায় যে আমি যদি কোনো, সব টিচার যেরকম ওদের সমস্ত প্রশ্নের উত্তর জানবে সেরকমটা নয়, ঠিক আছে। আমি যদি কোনো কোশ্চেনের উত্তর আমি না জানি তাহলে আমি তখন তাকে বলবো, ঠিক আছে এখন তো আমার সঠিক উত্তরটা জানা নেই, আমি কাল তোমাকে দেখে এসে প্রশ্নের উত্তরটা তোমাকে বলে দেব। তবে এই ক্ষেত্রে টিচারকে মনে রাখতে হবে যেন নেক্সট ডেতে এসে যেন তিনি ওই প্রশ্নের উত্তরটা তাকে সুন্দরভাবে বলে দেন। ঠিক, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপর ম্যাডাম আপনার কাছে চলে আসবো আবারও একটি প্রশ্ন নিয়ে, অনলাইন ক্লাস বনাম অফলাইন ক্লাস, তো এটা কোনটা বেশি কার্যকর বলে আপনার কাছে মনে হয়? অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস দুটোই অনেক ভালো। দেখা যায় যে অনলাইন ক্লাসের মধ্যে ছেলেমেয়েরা যারা সময় দিতে পারছে না, অনেক টিচার থাকে অনেক সময় বাইরে গিয়ে, এখন তো প্যারেন্টরা টিচারদেরকে সারাদিনই টিচারদের বাড়িতে নিয়ে যেতে হয়। তো এক্ষেত্রে যারা অনলাইন ক্লাসে করতে থাকে তাদের কি হয়, তাদের একটা নিজস্ব সময়ে তারা ক্লাসটা করতে পারে, যাতায়াতের পরিশ্রমটাও তাদের হয় না, তারা তাদের সময় মতো ক্লাসে অংশগ্রহণ করতে পারে, নানা ধরনের জিনিস তারা সেখান থেকে শিখতে পারে। অনলাইন ক্লাসের ক্ষেত্রে কি হয়, মানে সারা বিশ্ব থেকে টিচাররা তাদের জ্ঞান বিতরণ করে থাকে, তাদেরকে সঠিক পথে পরিচালনা করে, বিভিন্ন ব্যাপারে তাদেরকে গাইড করে থাকে। তাহলে এই সমস্ত ব্যাপারগুলিতে অনলাইন ক্লাসটা অনেক ছেলে মেয়েদের জন্য খুব ভালো হয়। এটা পরিবেশের উপর নির্ভর করে। যেমন আমি যেখানে চাকরি করি, আমার এখানে গ্রামাঞ্চলে চাকরি করি, অনলাইন ক্লাসের ক্ষেত্রে তো আমার সেরকম প্রযুক্তির ব্যবহারও থাকতে হবে, টিভি, মোবাইল, কম্পিউটার বলুন, ল্যাপটপ। তাহলে এই সমস্ত মানে প্রযুক্তির দিকগুলা ওই গ্রামাঞ্চলে সেরকমভাবে প্রত্যেকটা ছেলে মেয়েদের ঘরে নেই। তখন সেক্ষেত্রে কি করে, তারা তাদের অফলাইন ক্লাসটাই তাদেরকে বেশি দিতে হয়। আর অফলাইন ক্লাসে তারা কি করে, টিচারদের সঙ্গে সরাসরি তারা ইন্টারাকশান করতে পারে, মিথস্ক্রিয়াটা সেখানে টিচারদের সঙ্গে ভালো হয়। অফলাইন ক্লাসে তারা একটা নিজেদের সশৃঙ্খলায় থাকে, যেমন একটা নির্দিষ্ট সময় থাকে, ওই সময়ের মধ্যে তারা ওই টিচারদের সঙ্গে আলোচনা করতে পারে, বিভিন্ন ব্যাপারে কোশ্চেন আনসারিং তারা সেখানে টিচারদের কাছ থেকে জেনে নিতে পারে। তাছাড়া আরও অনেক সহপাঠীরা থাকে, তাদের সঙ্গে দলবদ্ধ কোনো কাজ, কোনো প্রজেক্ট করা, হ্যাঁ, বা কোনো কিছু বানানো, ক্রিয়েটিভ কোনো কিছু করার ক্ষেত্রে তারা ওই অফলাইন ব্যাপারটাকে তারা অফলাইন ছাড়া এটা কিন্তু হয়ও না। হ্যাঁ, ঠিক, ওটাকে ভীষণভাবে তারা বেছে নেয়। এবং একজন টিচার কিভাবে চলাফেরা করছে আমরা কিন্তু স্টুডেন্টরা খুব ফলো করি, মানে যখন আমরা স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমরা বেশিরভাগ কিন্তু টিচারকে ফলো করতাম, টিচার কিভাবে চলছে, কিভাবে কথা বলছে, এগুলো কিন্তু অনলাইনে সবসময় হয় না, কিন্তু অফলাইনে কিন্তু এটা খুব ভালো আমরা ক্যাচ করতে পারি। কেন, টিচারদের থেকেই তারা অনেক কিছু শিখবে। দেখা যায় যে টিচারদের কথাবার্তা, একটা কোশ্চেন তারা জিজ্ঞাসা করলো, তারপর আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারলো, যেরকম একটু আগে বললাম কৌতূহল তো তাদের থাকে। তাহলে অফলাইন ক্লাসটা অনেকটা আমার মনে হয় টিচারদের সঙ্গে স্টুডেন্টরার একটা সরাসরি সম্পর্ক ভালো থাকে। আর দুটো অনলাইন অফলাইন দুটোই ভালো। তবে অনলাইনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যদি প্রযুক্তির সঠিকভাবে ব্যবহার না হয়, সঠিক ভিডিও, পরিষ্কার ক্লিয়ার ভয়েস ভিডিও যদি না হয়, তাহলে অনেক সময় ছেলে মেয়েদের সমস্যা হয়ে যায়। তো সঠিকভাবে ভিডিও, অডিও এগুলি যদি প্রযুক্তির সুন্দর ব্যবহার হয়, তাহলে অনলাইন ক্লাসটাও খুব সুন্দরভাবে ছেলেমেয়েরা আনন্দ করতে পারে। দুটোরই সুবিধা আছে।
ঠিক, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো ম্যাডাম এরপরে চলে আসবো, আপনি তো আপনি কিভাবে শিক্ষার্থীদের মানসিক মানে সহায়তা করেন, মানসিক স্বাস্থ্যে বলুন বা মানসিকভাবে কোনো কথা বলা, মানে মানসিকভাবে কিভাবে সাহায্য করেন ওদেরকে, এক কথায়? মানসিকভাবে সাহায্য করতে গেলে টিচার সবসময় যে তাদেরকে পড়াশোনার জ্ঞান দেবে এরকম নয়, পড়াশোনার বাইরেও শিক্ষার্থীদের মন মানসিকতাকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা সুন্দর নিরাপদ একটা স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিক্ষার্থীদেরকে বাঁচতে দেওয়া, এটা একটা শিক্ষকের বিশাল একটা গুণ। যেখানে বলা যায় যে স্টুডেন্টরা দেখা যায় অনেক সময় অনেক নানা সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন যদি তারা টিচারের কাছে সেটা খুলে বলেন, তখন টিচার কী করতে পারে, ওদেরকে একটা সঠিক পথ দেখাতে পারে যে এই সমস্যাগুলি কাটিয়ে তুমি সঠিকভাবে তুমি এগিয়ে যেতে পারো, বা তাদের কোনো কিছু করার, কোনো কিছু বলার, তাদের যে একটা ফ্রিনেস থাকে টিচারের সঙ্গে, সেটা তারা করতে পারে। তাহলে এই ক্ষেত্রে শিক্ষক কী করতে পারেন, তাদের মন মানসিকতার দিক থেকে তিনি খেয়াল রাখতে পারেন। সেখানে তাদেরকে নানা ধরনের যেমন বিভিন্ন সহনশীলতার ব্যাপারগুলি শিক্ষক তাদেরকে শেখাতে পারেন, সহমর্মিতার ব্যাপারগুলি শিক্ষক তাদেরকে দিতে পারে, বিভিন্নভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। যেমন শরীর এবং মনের সাথে কিন্তু একটা বিশাল সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে শিক্ষকই পারেন একটা ছেলে মেয়েদের মধ্যে শরীরের সাথে মনের কীরকম সম্পর্ক, সুন্দরভাবে শরীর চর্চা করা, পর্যাপ্ত ঘুম, এই সমস্ত ব্যাপারগুলি শিক্ষক শিক্ষার্থীদের বলতে পারেন এবং মনের দিক থেকে তাদেরকে অনেকটা নিরাপদ এবং সুস্বাস্থ্যকর পরিবেশ দিতে পারে একজন শিক্ষক। হচ্ছে মানসিক একটা শান্তি বা প্রশস্তির ব্যাপার থাকে এখানে। ঠিক, ধন্যবাদ ম্যাডাম। তো একজন আদর্শ শিক্ষক হিসাবে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, কি বলবেন এই ব্যাপারে? আদর্শ শিক্ষকের ক্ষেত্রে বলা যায় যে, বললাম যে শিক্ষক যে শুধু জ্ঞান দান করবে সেটাই নয়, শিক্ষার্থীর সার্বিক যে উন্নতি সেই দিকটাও শিক্ষার্থীর সার্বিক উন্নতির দিকটাকেও শিক্ষকের দেখতে হবে। সেই ক্ষেত্রে তারা কি করবেন যে বিভিন্ন ধরনের তাদের সৃজনমূলক কাজগুলি, উদ্ভাবনীমূলক কাজগুলির সহায়তা করবেন, তাদেরকে নানা ধরনের কাজে অংশগ্রহণে সহযোগিতা করবে। যেমন কিছুদিন আগে আমি ছেলে মেয়েদেরকে নিয়ে একটা প্রোগ্রামে গিয়েছিলাম ডিস্ট্রিক্ট লেভেলে। সেখানে যেন আমি শুধু ভালো ছেলে মেয়েদেরকে নিয়ে গেছি এরকম নয়, সাধারণত ভালো খারাপ মিলিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে গেছি। সেখানে তারা একটা মক পার্লামেন্টের উপরে তারা একটা ড্রামার মতো করলো। সেখানে দেখা গেল যে তারা ভালো ছেলে মেয়েরা, খারাপ মানে তাদের থেকে একটু কম যারা, একটু দুর্বল যারা, তারাও খুব সুন্দরভাবে সেখানে উপস্থাপনা করতে পারলো। এবং একজন টিচারের দায়িত্ব হচ্ছে যে ভালো খারাপ সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়েই কাজ করা, যারা দুর্বল তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, আর যারা একটু আরও ভালো করে তাদেরকে আরও ভালো জিনিস সরবরাহ করা। তো এদিক থেকে একজন আদর্শ শিক্ষক ছেলে মেয়েদেরকে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হিসাবে সহযোগিতা করতে পারেন, বন্ধুর মতো আচরণ করে ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাদেরকে পথ প্রদর্শক, তাদেরকে সার্বিক তাদের উন্নয়নে একজন আদর্শ শিক্ষক সেখানে সহায়তা করতে পারেন। বাহ, খুব ভালো লাগলো, খুব সুন্দর, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। তো এরপরে জানতে চাইবো যে প্রযুক্তির আগমনে শিক্ষার পদ্ধতি কিভাবে বদলে দিচ্ছে? শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির আগমন একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা এখন অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে। অ্যাডভান্স শিক্ষা বিভিন্ন ধরনের টুলসের মাধ্যমে তারা এখন পড়াশোনা করতে পারছে। তারা বিভিন্ন স্মার্ট টিভি বলুন, ডিজিটাল লাইব্রেরিতে তারা পড়াশোনা করছে। যেমন আমাদের স্কুলে তারা ডিজিটাল লাইব্রেরির মধ্যে নানা ধরনের কোশ্চেন আনসারের উত্তর তারা খুঁজে পাচ্ছে, নতুনভাবে কোনো উত্তর তারা তৈরি করছে, বা ক্লাসের বাইরেও তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে তারা সুন্দর ব্যাখ্যা দিতে পারছে। সেক্ষেত্রে দেখা যায় যে, আমি একটা উদাহরণ হিসাবে বলি, যেমন একটা শারীরবিদ্যার ক্লাসে দেখা যায় যে শিক্ষক বোঝাতে চাইছেন যে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতিটা কিভাবে বোঝাবেন। সেখানে শিক্ষক পাঠ্য বইকে কেন্দ্র করে নানা বিষয় বুঝিয়েছেন, সেখানে বিভিন্ন ছবি বোর্ডে ড্র করে ছেলে মেয়েদেরকে বুঝিয়েছেন। এক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষমতা ধরন, তাদেরকে যেটা জানবে সেই ক্ষমতাটা এক এক রকম হয়। টিচারের কথাটা ধরার
প্রত্যেকটা স্টুডেন্টের ক্যাপাসিটি একরকম একরকম থাকে না। হ্যাঁ, হয়তোবা কেউ যে ছবির মাধ্যমে সঠিকভাবে বুঝতে পারছে না, টিচারের বই পড়াচ্ছেন যেটা পড়ানোর মাধ্যমে সঠিকভাবে বুঝতে পারছে না, তখন দেখা যায় যে আমরা নানা রকম অ্যানিমেটেড ভিডিওস, অ্যানিমেটেড অনেক কিছু ভিডিওগুলি তাদের সামনে রেখে তাদেরকে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের ব্যাপারটা আমরা সুন্দর করে বুঝিয়ে দিতে পারি। তখন তাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়। যারা একটু দুর্বল থাকে, যারা ওইভাবে বুঝতে পারছে না, তখন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্রে এবং শিক্ষার্থীদের আরও অ্যাডভান্স করে তোলার ক্ষেত্রে প্রযুক্তির একটা বিশেষ অবদান আছে। ঠিক, ধন্যবাদ ম্যাডাম, আপনাকে সত্যি খুব সুন্দর বুঝিয়ে দিলেন। এরপরে জানতে চাইবো যে এআই ও চ্যাটজিপিটির মতো যে টুলগুলো শিক্ষায় কিভাবে আমাদেরকে প্রভাব ফেলেছে, আপনি কি বলবেন এটার ব্যাপারে? এআই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এআই চ্যাটজিপিটির মাধ্যমে ছেলেমেয়েরা অনেক দক্ষতা লাভ করছে। সেখানে শুধু শিক্ষার্থীরাই নয়, সেখানে শিক্ষক অভিভাবকদেরও অনেক পরিবর্তন হচ্ছে। শিক্ষার্থীরা নতুন নতুন বিষয়ে অনেক কিছু জানতে পারছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কন্টেন্ট তারা পায়, বিভিন্নভাবে এআইয়ের মাধ্যমে তারা অনেক নতুন নতুন জিনিস তারা জানতে পারে। চ্যাটজিপিটি, এআই এগুলির মাধ্যমে তারা কি করতে পারে, তারা বিভিন্ন ধরনের কোশ্চেনের উত্তরকে তারা নতুনভাবে ব্যাখ্যা করতে পারে, সহজভাবে করতে পারে। যারা দুর্বল তাদেরকেও তাদের মনের মতন কন্টেন্ট এআইয়ের মাধ্যমে সরবরাহ করা হয়। নিজেদের মাতৃভাষার মাধ্যমে তারা অনেক কিছু সহজভাবে বুঝতে পারে, পড়তে পারে। শিক্ষাক্ষেত্রে তাদের অনেক উপকার হয়। সেক্ষেত্রে তাদের পড়াশোনার বাইরে গিয়েও তারা অনেক কিছু জানতে পারে। মানে এক কথা, এআই আর চ্যাটজিপিটির মাধ্যমে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষার্থীদের অগ্রগতির ক্ষেত্রে। এখন তারা অ্যাডভান্স অনেক কিছু জানতে চায়, অনেক ব্যাপারে এআই আর চ্যাটজিপিটির মাধ্যমে তারা সফলভাবে অনেক কিছু জানতে পারে এবং এগিয়ে যেতে পারছে। ঠিক, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো ম্যাডাম, এরপরে আপনার কাছে আসবো আরও একটি প্রশ্ন নিয়ে, যে শিক্ষকদের সমাজে কি ভূমিকা বা কীভাবে ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, শিক্ষকদের একটা সমাজে একটা বিশাল ভূমিকা রয়েছে। বিভিন্ন রকমের সামাজিক সমস্যা মানেই আমাদের শিক্ষার্থীদের নানা ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে কাটিয়ে যাতে তাদেরকে একটা সুন্দর অনুকূল পরিবেশ দেওয়া যায়, সেই জন্য শিক্ষক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। সমাজে নানা ধরনের সমস্যা থাকে, হ্যাঁ, আর এই সমস্ত সমাজের মধ্যে শিক্ষার্থীদের সমাজ নিয়েই গড়া। তো দেখা যায় যে শিক্ষার্থীরা বিভিন্ন রকম সমস্যা, যেমন আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে বাল্যবিবাহের ব্যাপারটা একটা বিশাল একটা সমস্যা। তাহলে এই সমস্যাগুলির ক্ষেত্রে আমরা যেমন স্কুলে ছেলে মেয়েদেরকে বিভিন্নভাবে সচেতন করব, সেরকমভাবে সমাজের মধ্যেও একটা সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে। আর শিক্ষকই পারবেন এগুলি করতে সঠিকভাবে। কেননা শুধু শিক্ষার্থীদের মধ্যে ছেলে মেয়েদেরকে এগুলি বুঝিয়ে সচেতন করে তোলা যেরকম গুরুত্বপূর্ণ, সেরকমভাবে তাদের অভিভাবকদেরও সচেতন করতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষকেই সচেতনতার একটা হাওয়া সেখানে বইয়ে দিতে হবে। সেখানে দেখা যায় যে আমরা যদি শিক্ষার্থীকে সচেতন করি, সমাজ, পরিবারের অভিভাবকরা যদি সচেতন না হয়, তাহলে কতটা করা যায়? তাহলে সেক্ষেত্রে শিক্ষকের সবসময় একটা উদ্দেশ্য থাকবে যে সমাজের বিভিন্ন সমস্যাগুলি মোকাবেলা করে ছেলে মেয়েদেরকে একটা সুস্থ এবং সুন্দর একটা অনুকূল একটা পরিবেশ তাদের মধ্যে দেওয়া। তো সেই ক্ষেত্রে শিক্ষকও সেরকমভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। ঠিক, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো বলবো যে এক্ষেত্রে যে আমাদের বাচ্চাদের একটা ছোট থেকে বড় করতে, মানুষ করতে একটা বাড়িতে যেমন বাবা মার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা বাচ্চা গড়ে তুলতে সেখানে শিক্ষকের ভূমিকাও কিন্তু কম না। একটা শিক্ষক পারে একটা স্টুডেন্টকে সঠিক পথ দেখাতে এবং তার লক্ষ্যে পৌঁছে দিতে। হ্যাঁ, ঠিক, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো ম্যাডাম, এরপরে জানতে চাইবো যে আপনার স্কুলে যে শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে কিভাবে সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা তৈরি করতে পারেন, আপনি কি বলবেন এটা ব্যাপারে? হ্যাঁ, সৃজনশীলতার ব্যাপারটা থেকে বলা যায় কি, প্রত্যেকটা ছেলে মেয়ে যে পড়াশোনার দিক থেকে একদম মানে অগ্রগতির শিখরে যাবে এরকমটা নয়। হ্যাঁ, প্রত্যেকটা ছেলে মেয়ে যে ভালো নম্বর পেয়ে পাশ করবে এরকমটা নয়।
শিক্ষা কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েদের ভিতরে যে কোনো একটা সুন্দর প্রতিভা রয়েছে এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কিছু না কিছু প্রতিভা তাদের মধ্যে থাকবেই, এবং ওই প্রতিভাগুলিকে তুলে ধরাই হচ্ছে শিক্ষকের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা। যেমন আমাদের স্কুলে বিভিন্ন ছেলে মেয়েরা রয়েছে যারা দেখা যায় যে পড়াশোনায় সেরকম এতটা অগ্রসর না, হ্যাঁ, কিন্তু ক্রিয়েটিভ বিভিন্ন জিনিসগুলি তৈরি করার ক্ষেত্রে তারা ভীষণভাবে অগ্রণী ভূমিকা পালন করে। তারা ভীষণভাবে উৎসাহী কোনো কিছু তৈরি করা, কোনো কিছু নতুন নতুন কিছু উদ্ভাবন করা, বানানো। সেরকমভাবে আমাদের স্কুলেও টিঙ্কারিং ল্যাব রয়েছে, সেখানে নানা ধরনের টুলসের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারে। ছোট ছোট জিনিস দিয়ে তারা দেখা গেল যে বড় ধরনের কোনো সুন্দর জিনিস তৈরি করলো। তো এইভাবে তাদের সৃজনশীল যে মনোভাবটা সেটাকে ফুটিয়ে তোলা যায়। তাদেরকে এপ্রিসিয়েট করতে হবে। তাদেরকে কোনো কিছু ভুল হয়ে গেলে সেই ভুলটা থেকে শিক্ষাটা শিক্ষককেই দিতে হবে। যে ভুল হয়ে গেলে তাকে শাস্তি প্রদান করব, তাকে বকাঝকা দেব, এরকম না। সে ভুল করেছে, সে ভুল মানে তার এটা থেকে নতুন কিছু সে শিখতে পারবে, সঠিকভাবে সেটা করতে পারবে। তো টিচারের দায়িত্ব হচ্ছে তার সৃজনশীলতাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন ধরনের সাধারণ জিনিস দিয়ে অসাধারণ কোনো কিছু বানিয়ে ফেলা। এরকম স্টুডেন্ট আমাদের স্কুলে আছে। যেমন একটা স্টুডেন্ট কিছুদিন আগে ক্লাস 8-এর একটা স্টুডেন্ট, সেখানে দেখা গেছে সে পড়াশোনায় এতটা অগ্রসর না, পড়াশোনা করে সেরকম অতিরিক্ত ভালো নাম্বার পায় এরকম না, কিন্তু তার যে ক্রিয়েটিভিটি আছে তার মধ্যে, সে অসাধারণ ক্রিয়েটিভিটি তার মধ্যে। তখন এই সমস্ত জিনিসগুলি আমরা দেখি, আমরা নজরে রাখি, এবং তার এই ক্রিয়েটিভ জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, আরও পলিশ করা, হ্যাঁ, এই জিনিসগুলা একটা টিচারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হ্যাঁ, এই ক্ষেত্রে সেখানে আমি বললাম তাকে, তাহলে কয়েকটা কাঠ ছিল, হ্যাঁ, বেঞ্চ, অনেক সময় বেঞ্চ ভাঙা, বেঞ্চ টুকরো, এই সমস্ত জিনিসগুলি স্কুলে তো থাকেই। তো এইগুলা জিনিস দিয়ে সে কী করলো, সে খুব সুন্দর করে একটা নাট ক্রেকার বানালো। আচ্ছা, বাদাম ভাঙানোর একটা যন্ত্র বানালো। হ্যাঁ, খুব সুন্দর। এতটুকুর মধ্যে সে ছোট ছোট কয়েকটা কাঠ সে ইউজ করে আর লোহা দিয়ে সে খুব সুন্দর করে একটা নাট ক্রেকার বানালো। তখন কি করলো, সে দেখলাম যে সে কি করলো, সে বাদাম, বয়রা তো সাধারণত শেলটা ভীষণ শক্ত থাকে, এই বয়রা এখানে দিয়ে সে কি করলো, সে আমাকে দেখালো যে ম্যাডাম দেখেন আমার নাট ক্রেকারটা কীরকম হয়েছে। দেখলাম সে এরকমভাবে প্রেস করলো, প্রেস করার সঙ্গে সঙ্গে নাট ভেঙে 2 টুকরো হয়ে গেল, বাদামটা বাদামটা ভেঙে 2 টুকরো হয়ে গেল। আমার ভীষণ ভাল লাগলো তার এই জিনিসটা। সে কী করলো, ছোটোখাটো এই কাঠগুলিকে, যে ফেলনা জিনিসগুলিকে দিয়ে যে সে এত সুন্দর একটা নাট ক্রেকার বানিয়ে ফেললো, সেটা ভীষণ প্রশংসার দাবি রাখে। তো সেই ক্ষেত্রে যে প্রত্যেকটা ছেলে মেয়ে যেন একদম বেশি নাম্বার পেয়ে তারা পরীক্ষায় পাশ করবে সেরকম না। যারা একটু দুর্বল তাদের মধ্যেও অনেক ক্রিয়েটিভিটি থাকে, প্রত্যেকটা ছেলে মেয়েদের মধ্যে নতুন নতুন প্রতিভা থাকে, এবং সেই প্রতিভাগুলি বিকাশ করাই হচ্ছে আমাদের শিক্ষকের একটা দায়িত্ব। তো ম্যাডাম, সত্যি করে খুব ভালো লাগলো কথাটা শুনে, যে একটি বাচ্চা সে পড়াশোনায় হয়তো অতটা ভালো না, কিন্তু সে অন্যান্য ক্রিয়েটিভিটি যেগুলো আছে সে কিন্তু সেটাতে ভালো। তো এইভাবেই আমরা কিন্তু তাদের সেই মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলো নিয়ে তাদেরকে আমরা তাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারি। খুব সুন্দর, কেউ হয়তো গানে ভালো, কেউ হয়তো নাচে ভালো, কেউ হয়তো ড্রয়িং খুব সুন্দর করে। তো এক একজনের মধ্যে এক একটা ক্রিয়েটিভিটি তাদের থাকে, খুব ভালো থাকে। তো বলবো যে যার মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো আছে, যেটা ভালো পারে, সেটা নিয়ে যদি তারা এগিয়ে যায়, সমাজে একটা হয়তো তারা নজির রেখে যেতে পারবে। খুব সুন্দর, ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে ম্যাডাম আপনার কাছে আবারও চলে আসবো, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তাই ম্যাডামের কাছে আবারও একটু প্রশ্ন আমি নিয়ে চলে আসছি। তো আপনি কিভাবে আপনার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে উপকৃত হয়েছেন একটু জেনে নেব। শিক্ষকতা আসার পর আমি অনেক কিছু শিখতে পেরেছি। হ্যাঁ, শুধু ক্লাসরুমেই নয়, ক্লাসরুমের বাইরে, মাঠে, তারপর মিড ডে মিলের রুমে, প্রেয়ারের লাইনে ছেলে মেয়েদের থেকে আমি অনেক কিছু শিখেছি। শুধু যে আমি ছেলে মেয়েদেরকে দিয়েছি তারাই আমার থেকে শিখবে, আমি কিছু শিখবো না, এরকম নয়। প্রত্যেকটা ছেলে মেয়ে থেকেই অনেক কিছু শেখা যায়। অনেক সময় ছেলে মেয়েরা আমাদেরকেও অনেক কিছু শেখায়। হ্যাঁ, অনেক জানার বিষয় আছে তাদের কাছ থেকে। তাহলে শিক্ষকতার পেশার সঙ্গে যদি আমি যুক্ত না হতাম, বা ছেলে মেয়েদের সঙ্গে যদি আমি সেরকম অ্যাটাচমেন্ট আমার তৈরি না হতো, তাহলে আমি কখনোই এই সমস্ত অভিজ্ঞতাগুলি লাভ করতে পারতাম
পারতাম না, বা আমার সেখানে পড়ার বা বিভিন্ন জায়গায় যেমন তাদেরকে নিয়ে যায় বিভিন্ন কম্পিটিশনে, বিভিন্ন সেমিনারে। কিছুদিন আগে এআই এর উপরে একটা সেমিনার ছিল, আমি স্টুডেন্ট নিয়ে গেছি। মিলেটের উপরে সেমিনার ছিল, সেখানে নিয়ে গেছি। তো ছেলে মেয়েদেরকে যখন বিভিন্ন সেমিনার, বিভিন্ন প্রোগ্রাম, ড্রামা, নাচ গান, বিভিন্ন কম্পিটিশনে যখন নিয়ে যাই, তখন আমার কি হয়, আমারও কিন্তু জ্ঞান দক্ষতাটা বাড়ে। ঠিক আছে, ছেলে মেয়েদেরকে পড়ানোর সাথে সাথে ব্যাপারটা বোঝানোর সাথে সাথে আমার কিন্তু নিজেরও অনেক কিছু স্টাডি করতে হয়। তা আমি যদি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত না থাকতাম, তাহলে এই জিনিসগুলি হয়তো বা আমার অধরই থেকে যেত। ছেলে মেয়েদেরকে বোঝানোর সঙ্গে সঙ্গে আমিও নতুন নতুন জিনিস আমি শিখতে পারি, আমার জ্ঞান, আমার দক্ষতা অনেকটা বাড়ে। তো ছেলে মেয়েদের কাছে আসতে পেরেছি, তাদের মধ্যে বিভিন্ন যে গুণাবলীগুলি, এক একটা ছেলে মেয়ে এক এক রকম, কিন্তু এক এক রকমভাবে তাদেরকে বোঝাতে হবে। সব ছেলে মেয়ে যে একরকমভাবে বুঝবে সেরকম নয়। ওই যে তাদেরকে বোঝানোর দায়িত্বটা, তাদেরকে বোঝা, বা ছেলে মেয়েরা যে এক একটা গুণ নিয়ে তারা তৈরি হয়, ওই জিনিসগুলি আমি ভীষণভাবে সামনে থেকে প্রত্যক্ষ করতে পেরেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আমার শিক্ষকতা পেশায় আসার বলে। সেখানে অনেক অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, এবং ভবিষ্যতেও আমি ছেলে মেয়েদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। ঠিক, শেখার কোনো বয়স হয় না। আমরা কিন্তু প্রতি মুহূর্তে সব জায়গা থেকে অনেক কিছু শিখতে পারি। আমরা হয়তো আজকে এখানে আছি, আমরা এখান থেকেও অনেক কিছু শিখতে পাচ্ছি। আমি আপনার কাছ থেকে শিখতে পাচ্ছি অনেক কিছুই। আপনি যে কথা বললেন, কথার মাধ্যমে অনেক কিছু জিনিস আমিও শিখতে পাচ্ছি। সত্যি ধন্যবাদ আপনাকে আবারও দেব আমাদের পজিটিভ বার্তায় আসার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ। তো আজকে আমরা অনুষ্ঠানের সত্যি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে সময় সত্যি অনেক কম। তো আজকে আমাদের এই অনুষ্ঠান যে আগামী পর্বে যেগুলো দেখতে চাইবেন, সেগুলো বলবো যে আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভে, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। এবং আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করব। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।